চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করছেন যেন পশ্চিমবঙ্গ ভারতের বাইরে। ভারতবর্ষের কোনো আইন, সে CAA হোক বা ওয়াকফ আইন হোক, সেটা যেরকম পশ্চিমবঙ্গকেও মানতে হবে, ঠিক সেভাবেই ভারত যদি মনে করে যে আমার দেশে কত অনুপ্রবেশকারী রয়েছে, যেটা এখন মোটামুটি আন্দাজ করা হচ্ছে প্রায় 3 কোটি অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয় তারা রয়েছে, তাদেরকে ভারত বের করতে চায়। এই আমেরিকা যেভাবে বের করেছে, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ তারা অনুপ্রবেশকারীদের ঢুকতে পর্যন্ত দেয় না, কিন্তু ভারতবর্ষ যেন ধর্মশালা। আপনাদের বুঝতে হবে, এই 3 কোটি 4 কোটি মানুষ যদি ভারত থেকে বেরিয়ে যায় যারা ভারতীয় নয়, তাহলে আখেরে লাভ কাদের? ভারতীয়দের। তা সে ভারতীয় হিন্দু হতে পারে, ভারতীয় বৌদ্ধ হতে পারে, ভারতীয় শিখ হতে পারে, ভারতীয় মুসলিম হতে পারে। আমাদের ভারতীয়দের কি সত্যি ডবল চাকরি হয়ে গেছে? ভারতীয়দের কি সত্যি বাড়িতে সবার একটা করে মানি প্ল্যান্ট আছে, আলমারি খুললেই প্রচুর টাকা, খাটের তলায় টাকা, এরকম কি ব্যাপারটা আদপে? না, সেটা শুধু মন্ত্রীদের ক্ষেত্রে হয়। ভারতীয়রা প্রত্যেকে ভালো করে থাকার জন্য নিজের প্লেটে যাতে কোনো অনুপ্রবেশকারী ভাগ না বসাতে পারে, তার জন্য যা যা করার প্রয়োজন সেইটা করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হোক বা না হোক। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই জারি জুরি যাই হোক না কেন, সেই জারি জুরি চলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে SIR হচ্ছে, এবং ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে যদি ভারতবর্ষের আইন না মানা হয়, ভারতবর্ষ যা করতে চায় সেটা যদি না করতে চেষ্টা করে একটি শাসক দল বা কোনো রাজনৈতিক দল, তাহলে কেন প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে না এই বাংলাতে? আমি খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নটা আজকে আপনাদের সামনে রাখছি। এই বাংলাতে BLO যারা, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে তাদেরকে থ্রেট করছেন, DM SP কে বার্তা দিয়ে দিচ্ছেন যে তোমরা প্রত্যেকের নাম যাতে থাকে সেই চেষ্টা করো। আরে ইলেকশন কমিশন বড় না কোনো রাজনৈতিক দল বড়? আরে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। বাংলা অস্মিতা তাকে ঢাল করে বাঙালিদেরকে ভয় পাওয়ানো হচ্ছে। তার মিথ্যাচার সমস্ত কিছু আমি পর্দা ফাঁস করেছি, কিন্তু এবার আলোচনার জায়গা তৈরি হচ্ছে, আপনাদেরকে আশ্বস্ত করার জায়গা তৈরি হচ্ছে। তার কারণ এটা চলতে পারে না। যারা বুথ কর্মী, যারা ভোট কর্মী, তাদেরকে যদি ভয় পাওয়ানো হয়, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা ভারতবর্ষের নির্বাচন কমিশন নেবে? আর রাজ্যপাল এই সমস্ত কিছু দেখে কেন চুপ থাকবেন? আমি আজকে রাজ্যপালকেও প্রশ্ন করছি, রাজ্যপাল কেন সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেবেন না, যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে যারা বুথ কর্মী, তাদেরকে মোটামুটি গান পয়েন্টে ট্রিগার চাপার আগে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের কাজটা করতে হবে, এবং যে কোনো সময় তারা অ্যাটাক হয়ে যেতে পারে। আমি আজ এই জবাব চাই বাংলা থেকে ঘোষণা করছি, BLOদের পাশে রিপাবলিক বাংলা। যে কোনো বুথ কর্মী, যে কোনো ভোট কর্মী যারা এই মুহূর্তে SIR তার অংশ হতে চলেছেন, তারা যদি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা তার সম্মুখীন হন, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা লাগাতার এই কভারেজটা করে যাব। একটা প্রতিবেদন এবং তারপর আসছি একটা বড় ব্রেকিং নিউজ নিয়ে। ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট
কখনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, লোক খ্যাপানোর রাজনীতি। हम नाम कटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। কখনো আবার বুথ লেভেল অফিসার বা বিএলওদের সরাসরি হুমকি। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর তোড়জোড় শুরু হতেই ঘুম উড়েছে মমতা ব্যানার্জির। ঠগ বাছাইয়ের সময় যত ঘনিয়ে আসছে ততই আতঙ্কে ভুগছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। বাদ যাবে সাধের রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম। ধ্বংস হবে এতদিনের ভোট ব্যাংক, ছাই পড়বে তৃণমূলের বাড়া ভাতে। তাতেই যেন চিড়বিড় করে জ্বলছেন মুখ্যমন্ত্রী। নিজে একটা রাজ্যের শাসন ক্ষমতায় থেকে প্রতি পদে বাধা দিচ্ছেন নির্বাচন কমিশনের কাজে। এসআইআর যাতে না হয় তা ঠেকাতে প্রাণপণ চেষ্টা। বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বঙ্গে ঘাপটি মেরে রয়েছে কত অনুপ্রবেশকারী, তা চিহ্নিত করতে এত আপত্তি কিসের মমতার? কেন জলঘোলা করছেন? জাতীয় নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে। এসআইআর সাইলেন্ট ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস, তৃণমূল কংগ্রেস তো রোহিঙ্গা কেউ বলছে না, চিনতেও পারছে না। যে আপনি চিনতে পারছেন বিরোধী দলনেতা, আপনি বলুন কে রোহিঙ্গা। কমিশনের কাজে বাধা দেওয়া মানে দেশের কাজে বাধা দেওয়া। সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার করে নিজের সর্বনাশী কি ডেকে আনছেন না মমতা? পরিস্থিতি আরো জটিল হলে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? ৩৫৬ প্রয়োগ করেই কি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে বাংলায়? প্রশ্ন থাকছে রিপাবলিক বাংলা। এবং এই মুহূর্তে যে কথাটা বলছিলাম বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক চমক কোনো কিছুতে কিচ্ছু এসে যাচ্ছে না এই মুহূর্তে। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক চমক কোনো কিছুতে কিচ্ছু এসে যাচ্ছে না এই মুহূর্তের। সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, বিহারের পর বাংলাতে এসআইআর হচ্ছে, গোটা দেশে এসআইআর অর্থাৎ নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন, সেই সংশোধনের কাজ হচ্ছে। তৃণমূল কংগ্রেস যাই করুক না কেন, ভারতবর্ষ নিজেদের এই অধিকার দিয়েছে যে তারা অনুপ্রবেশকারী কতজন আছে তাদের নাম, ভোটার লিস্ট তাদের যদি নাম থাকে সেই নাম বাদ দেওয়ার। বিহারের পর বাংলাতেও শুরু হচ্ছে ভোটার লিস্ট সংশোধনীর কাজ। শিগগিরই নির্দেশিকা জারি করা হবে বাংলার ক্ষেত্রে। বিভিন্ন নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুরু হবে নাম বাছাইয়ের কাজ, তার জন্য ইতিমধ্যেই ট্রেনিং, তার মধ্যে ইতিমধ্যেই প্রশিক্ষণ নেওয়া শুরু হয়ে গেছে। বিহারের পর এবার বাংলাতে হবে এসআইআর, কোনো জারি জুরি কাজ করছে না। আমি যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে কথা বলবো এবং আমি অনুরোধ করছি গোটা বাংলার, গোটা রাজ্যের যত বিএলও, বুথ লেভেল অফিসার বা ভোটকর্মী যারা রয়েছেন, যারা সরকারি কাজ করেন এবং তার পাশাপাশি যারা আতঙ্কে রয়েছেন, তারা আমাদেরকে টেলিফোন করতে পারেন, ময়ূককে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আশ্বস্ত করছি আপনাদেরকে, আমরা আমাদের সীমিত ক্ষমতায় যতটা করার ঠিক ততটাই করব। জবাব চাই বাংলা প্ল্যাটফর্ম আজ থেকে আপনাদের জন্য, কারণ এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল যেটা করছে সেটা অপ্রত্যাশিত। এই মুহূর্তে চিরঞ্জিত ধীবর আমার সাথে রয়েছেন, অনলাইনে রয়েছেন সঞ্জয় পান্ডে বিএলও রয়েছেন, প্রীতি গুপ্ত বিএলও, আমাদের সাথে বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন এবং নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক কর্মী রয়েছেন। আমি প্রত্যেকের কাছে আসবো। 3 জন বিএলও বুথ লেভেল অফিসার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যারা আমি জানি না মানে অন্যান্য রাজ্যে মাওবাদী সমস্যা, মাওবাদী কবলিত রাজ্যগুলোতে মাওবাদীরা হয়তো বিএলওদের থ্রেট দেয়, বুথ লেভেল অফিসারদের থ্রেট দেয়। কাশ্মীরে হয়তো জঙ্গিরা হয়তো বলে যে ব্যালট বক্স নিয়ে আসলে তোমাদের উড়িয়ে দেবো, তোমাদের গাড়ি উড়িয়ে দেবো। আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি শাসক দল বা মুখ্যমন্ত্রী নিজে, যিনি পুলিশ মন্ত্রী, তিনি থ্রেট দিচ্ছেন বিএলওদেরকে। এটা চলতে পারে না এবং এটার প্রতিবাদ অন্য মিডিয়া না করলেও আমরা এটার প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মিথ্যাচার করছেন বাঙালিদের নিয়ে, আরেকদিকে বিএলওদের থ্রেট করছেন, যেন তেন প্রকারণে এই ভোটার লিস্ট সংশোধনী বন্ধ করতে চাইছে। চিরঞ্জিত বাবু, আপনি যদি বলেন যে পরিস্থিতিটা কি এই মুহূর্তে, আমি একদম খোলা খাতা, আমি কিচ্ছু জানি না ধরে নিয়ে আপনার কাছে বক্তব্যটা শুনতে চাই। চিরঞ্জিত বাবু। সকলকে নমস্কার।
এটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে বিগত কিছুদিন মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একটি প্রকাশ্য জনসভায় বিএলওদের উদ্দেশ্যে উনি বলেছেন যে ভোটার তালিকায় কোনো নাম বাদ যাবে না। উনি একদম পরিষ্কার এটা বলেছেন এবং ভিডিওতে আপনারা দেখেছেন। তো যে আমাদেরকেই কেন সরাসরি উনি টার্গেট করলেন? ওনাদের কাছে অপশন ছিল ইলেকশন কমিশনের কাছে বলা, অপশন ছিল বিভিন্নভাবে ডিওদের কাছে বলা, অনেক কিছু অপশন ছিল। কিন্তু আমরা যারা ফিল্ড ওয়ার্কার, আমরা তো শুধুমাত্র ফিল্ডে গিয়ে শুধু তদন্ত করতে পারি, আর তার সাথে আমরা বড়জোর ডকুমেন্টস জমা নিতে পারি কোনো কিছুর ভিত্তিতে, এবং এই ডকুমেন্টসগুলি আমরা পাঠিয়ে দেবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এটাই আমাদের আপাতত যে ট্রেনিং হয়েছে সেগুলোতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এই ট্রেনিংটা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন কোনো নাম বাদ দেওয়া যাবে না। আপনাদের তো মানতে হবে তার মানে এই জায়গাতে আপনারা তো মুখ্যমন্ত্রীর কথা অমান্য করতে পারবেন না তার মানে। হ্যাঁ, এই জায়গাতেই আমরা হয়ে গেছি কোথাও না কোথাও, মানে কোন দিকে যায় এরকম একটা দিশেহারা অবস্থা। একদিকে ইলেকশন কমিশনের আমি যদি ডিউটি সঠিকভাবে পালন না করতে পারি তাহলে তাদের যে অফেন্স আছে তার শাস্তি আমাদের অবধারিত জেল। আবার একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনস্থ যে রাজ্য সরকারের অধীনস্থ আমরা যে কর্মচারী, আমরাও এই দিকেও যে কথা তাদের যে বার্তা দিয়ে গেলেন সেটাও আমরা কিভাবে, মানে আমরা এটাকে প্রতিবাদ অবশ্যই করছি, কারণ আমাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছে। আর তার সাথে উনি এটাও বলেছেন যে চাকরি কিন্তু আমরা, মানে এটা স্মরণ করিয়ে দিয়েছেন, উনি পরোক্ষভাবে হুমকি দিয়েছেন। এক কথা এটা সবাই জানে, অনুরোধের সুরে পরোক্ষভাবে হুমকি দিয়েছেন যে আমাদের চাকরি কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ। তো আমরা কেন এর মধ্যে পড়বো, এটাই আমার প্রশ্ন। এবং আমরা তো এটা যে কাজ করতে যাচ্ছি আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই এবং কোন রকম কোনো প্ররোচনার পা না দিয়ে কাজ করতে চাই। চিরঞ্জিত বাবু, আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই খুব নির্দিষ্টভাবে। আপনি তো একজন অফিসার এবং আপনি সৎভাবেই নিশ্চয়ই কাজ করার জন্য এই চাকরিতে ঢুকেছেন। আপনার সামনে যদি 5 জন ভুয়ো ভোটার বা 3 জন অনুপ্রবেশকারীর ডিটেল বা ভোটার কার্ড নাম আছে, বাবার নাম নেই, বাবা হয়তো বাংলাদেশি, এরকম কোনো কিছু আসে, সত্যি করে বলুন তো আপনি এই সমস্ত কিছু দেখে চোখ বন্ধ করে সেই নামগুলোকে রেখে দেবেন? মানে এটা আপনি নিজের সাথে নিজে ভয়ঙ্কর একটা কোনো অপরাধ করে ফেলবেন না? দেখুন, আমরা যখনই দেখতে পাবো, এখনো পর্যন্ত ট্রেনিং কমপ্লিট হয়নি, এই বিষয়ে পুরোপুরি হয়তো মন্তব্য করতে পারবো না, কিন্তু আমরা যতটুকু জানি যে মৃত ভোটার, এবং যদি এরকম আছে অনেকের বাংলাদেশেও নাম রয়েছে, আপনাদের সংবাদ মাধ্যম থেকে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরও ভোটার রয়েছেন, এখানেও ভোটার রয়েছেন, আবার কোথাও বিহারের ভোটার এখানেও ভোটার আছেন, তো এইরকম ডুপ্লিকেট ভোটারও রয়েছেন। আবার এরকমও দেখতে পাচ্ছি যে আমরা বছরের পর বছর 10 বছর এরকম ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ সেই ব্যক্তি ওখানে দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন এবং তার ভোট হয়তো সেই বছরের পর বছর হয়তো পড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই এসআইআর এর মাধ্যমে আমাদের যেটা ধারণা যে এই যে অবজেকশনের ফলে বিভিন্ন বিএলএদের মাধ্যমে, যারা পলিটিক্যাল পার্টির বিএলএদের মাধ্যমে অবজেকশনের ফলে যে নামগুলো কাটানো যেত, সেগুলো দীর্ঘদিন ধরে কোনো না কোনো ভয় ভীতি এগুলোর মাধ্যম দিয়ে হয়তো সেই নামগুলো হয়তো কাটানো যায়নি কোনোভাবে। কিন্তু এবারে যেটা স্ক্রুটনি প্রক্রিয়া, সেটাতে আমরা যেটা শুনছি যে 4 বার আমাদেরকে যেতে হবে ওই স্থানে, এবং এটা যদি আরেকবার একটু বলেন চিরঞ্জিত বাবু, এটা যদি আরেকবার বলেন, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা মিথ্যা কথা। আপনারা বাড়িতে গিয়ে যদি কোনো ভোটারকে না পান, আপনারা 4 বার যাবেন, আপনারা একবার গিয়েই নামটা বাতিল করে দেবেন না তার মানে?
না, এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের প্রপার ট্রেনিং হয়নি, তাই এই বিষয়ে মন্তব্য হয়তো করব না। কিন্তু আমাদের কাছে যেটা মানে আপনাদের মাধ্যম দিয়ে যেটা খবর আসছে, সেটার আমার ব্যক্তিগত অভিমত আমি পোষণ করছি। এই বিষয়ে কোনো অফিসিয়াল কোনো হয়তো ট্রেনিং নেই, কিন্তু আমাদের যেটা ধারণা যে মানে আমাদের বিএলওদের যেটা কাজ, যে ফিল্ডে ভেরিফাই করে তদন্ত করা যে মানুষটি আছে কিনা এবং কতদিন ধরে নেই, এই বিষয়গুলো আমরা প্রপার ডকুমেন্টেশন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো এবং তারা ডিসাইড করবেন যে তারা নাম বাদ দেবেন কি দেবেন না। বেশ বেশ, চিরঞ্জিত বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরেকবার দর্শকদের শুনিয়ে নিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বড় ভয়ঙ্কর, আবারও বলছি, যারা বুথ কর্মী হয়, যারা ব্লক লেভেল যারা অফিসার হয়, বুথ লেভেল একদম বুথে বুথে গিয়ে যারা অফিসার, সরকারি যারা চাকুরিজীবী যারা কাজ করেন ইলেকশনে, তারা এরকম বহু অভিজ্ঞতা আছে। ঝাড়খণ্ডে, উত্তরাখণ্ডে, বিভিন্ন জায়গাতে বহু বিরোধী দল হয়তো তাদেরকে থ্রেট দেয়, কিংবা ছত্তিশগড়ে হয়তো মাওবাদীরা এই সরকারি কর্মীদেরকে থ্রেট দিল যে যদি তুমি এই ভারতের ইলেকশনটা কন্ডাক্ট করো তাহলে তোমার ল্যান্ডমাইন দিয়ে গাড়ি উড়িয়ে দেওয়া হবে, বা কাশ্মীরে থ্রেট দেয়। বাংলা এমন একটা রাজ্য যেখানে বাংলার মুখ্যমন্ত্রী, ভারতের অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভা ভোটের আগে বিএলওদের থ্রেট দিচ্ছেন। কি বলছেন আরেকবার শুনি। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বিমলদা, আমি বাকি বিএলও যারা রয়েছেন এখানে, বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, তাদের কাছে যাওয়ার আগে আমি মানে আবারও বলছি, এটা কিন্তু মারাত্মক ট্রেন্ড, এবং এটা আপনারা যদি, আমি আপনাদের শুধুমাত্র ব্লেম করছি না, আমি বলছি, আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি মাননীয় রাজ্যপালের, আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারে যারা যারা পাওয়ারফুল, যারা যারা রিসোর্সফুল রয়েছে। মানে এটা যদি পশ্চিমবঙ্গে হয়, তার মানে আর দরকার নেই ইলেকশনটার, তাহলে বলে দেওয়া হোক, তৃণমূলকে জয়ী ঘোষণা করে দেওয়া হোক। বিমলদা, আমি একটা কথা বলি, এইটা বলার আগে যারা বিএলও আছেন বা হবেন, লিগ্যাল দিকটা বলি। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, দয়া করে তার 13cc ওই সেকশনটা দেখে নেবেন। যারা বিএলও তারা কিন্তু ফর দ্য টাইম বিং নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন, কিন্তু সেটা তো 1 বছরের জন্য হোক না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপরে তো রাজ্য সরকারের চাকরি করতে হবে। কেউ কারো কোনো চাকরি খেতে পারে না, অত ক্ষমতা কারণ নেই যে চাকরি খেয়ে নেবে। বিএলওরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন আর্টিকেল সেকশন 13cc অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 অ্যাক্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সমস্ত কাজ কর্ম পুরোটাই মনিটর্ড হবে বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার চলে আসি আর্টিকেল মানে সেকশন 32 অফ দ্য সেম অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950। ইচ্ছাকৃতভাবে বা কোনোভাবে যদি ওনারা ভুল করেন, প্রমাণিত হয়, তাহলে কিন্তু অন্যায় করলে মিনিমাম 3 মাসের জেল এবং জরিমানা উভয়ই হতে পারে। দয়া করে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট সেকশন 32টা দেখে নেবেন। মানে এটাই তো বিএলওরা বলছে, এটা শাখের করাতের পরিস্থিতি। শাখের কোনো করাত নেই, কেন্দ্র চাপ দিচ্ছে, রাজ্য চাপ দিচ্ছে, রাজ্য সরকার চাপ দিচ্ছে, শাখের কোনো করাত নেই। ঠিকঠাক আপনি যদি আপনার পথে চলেন এবং ফিরে আসার পর রাজ্য সরকারের চাকরি যারা করছেন তারা ঠিকঠাক করেন, আপনার চাকরিতে কেউ হাত দিতে পারবে না। আদালত বলে একটা জিনিস পশ্চিমবাংলায় রয়েছে, এমন কোন শক্তি। সেটা থেকে আপনারা হেল্প করবেন যদি কোনো বিএলও কেস খায়? অবশ্যই হেল্প করা হবে। সেটা আপনি অন ক্যামেরা ন্যাশনাল টেলিভিশনে বলছেন, গোটা বাংলার বিএলওরা শুনছেন। কেউ যদি বিএলওর দায়িত্ব সামলাতে গিয়ে বিপদে পড়েন, মানে আমি একদম সিম্পল কথা জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের খড়গহস্ত যদি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার একেবারে কোনো টার্গেট করে নেয় কোনো বিএলও, টার্গেট করে কিচ্ছু করতে পারবে না তো। আরে টার্গেট করে কি গলা কেটে দেবে? এটা কি মানে আরব দেশ নাকি পাথর ছুঁড়ে মারবে? তাহলে তার চাকরি ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। তিনি যদি নিজে ঠিকঠাক চাকরি করেন, কি সমস্যা তৈরি করবে?
বা তার বাড়িতে বসে বসে মাইনে দেবে, আর কি করবে? সুতরাং ওগুলো কিছু করতে পারবে না। ওই রকম ভয় পাবেন না, তাহলে পশ্চিমবাংলায় থাকা যাবে না। অনেক ভয়কে জয় করে আমরা লড়াই করছি, সুতরাং এটা করবেন না। সেইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নাম বাদ যাবে অবশ্যই। যারা ভারতের নাগরিক নয়, নিজেকে প্রমাণ করতে পারবে না, তার নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম বাদ যাবে। এবং সবচেয়ে বড় কথা, যারা একজন বহু জায়গায় নাম তুলে বসে আছে, এরকম অনেকেই আছে, তাদের নাম বাদ দিতে হবে। আমি বিএলওদের আবার অনুরোধ করব, দয়া করে রাজ্য সরকারের ভয়ে ভীত হয়ে এদের পক্ষে দাঁড়াবেন না, তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হবে। আর একটা কথা বলি, যদি বিএলওদের উপর আঘাত হয় বা বিএলওদের সমস্যা হয়, তাহলে এরা জানে না ভারতের সংবিধানটা কি জিনিস। এই পশ্চিমবঙ্গের শাসক দলকে বলে দিই যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। সংবিধান থেকে সে তার অধিকারটা পেয়েছে, সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করে না। এমনকি আদালতও খুব একটা হস্তক্ষেপ করতে চায় না। এবং এটা সমবায় সমিতির কোনো নির্বাচন নয় যে ব্যালট বক্স নিয়ে চলে গেল। সমবায় সমিতির নির্বাচন বা স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন নয়। সেখানে যদি বিএলওদের কাজে বারবার বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু ভারতের সংবিধানে রয়েছে যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়লে কি হতে পারে। রাজ্যের শাসক দল বলছে না যে যা খুশি তাই করে যাব। শুধু একটা কথা বলে দিই, অনেকে ছোটবেলা থেকে শুনে আসি যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে দাও দান, এইবার ঘুঘু তোর বদিব পরাণ। সুতরাং এই যারা এই শাসক দলের সমর্থক, তাদের পরিষ্কার করে বলে দিই যে দয়া করে বিএলওদের কাজে হস্তক্ষেপ করবেন না, তাদের কাজ করতে দিন। তাদের ওপর যদি কোনো রকম সমস্যা তৈরি করেন, তাহলে আপনারা যে সমস্যার মুখোমুখি হবেন, আপনারা কল্পনাও করতে পারবেন না কি সমস্যা হবে। বেশ বেশ, আমি প্রীতি গুপ্তর কাছে যাচ্ছি। প্রীতি গুপ্ত নিজেও একজন বিএলও এবং রাজ্য সরকারের, আমি স্কুলে চাকরি স্কুলে, মানে দিদি আপনাদের তো মানে মারাত্মক চাপের মধ্যে কাজ করতে হয়। রাজ্য সরকার ওপেন থ্রেট দিচ্ছে এবং মানে একদম জাস্টিফাইড ভাবে ইলেকশন কমিশন সংবিধান তাকে যা যা পাওয়ার দিয়েছে সেই অনুসারে আপনাদের বলছে আপনারা শুধু সৎভাবে কাজটা করুন। মানে এর মাঝে আপনারা যাবেন কোথায়? একদমই। দেখুন, এবার আমি তো ধরুন না ইলেকশন কমিশন, আমি যেরকম স্কুলে চাকরি করি বা যেখানে আমার কর্মক্ষেত্র হোক না কেন, আমি যেরকম সেখানে একটা দায়বদ্ধতায় রয়েছি। যখন আমার ইলেকশন কমিশন আমাকে নিয়োগ করেছেন, তা সেখানেও তো আমার একটা দায়বদ্ধতা আছে। তাহলে আমাকে তো ফেয়ার এইখানেও কাজটা করতে হবে। আমাকে এখন যদি কেউ চোখ রাঙানি দেন, ধরুন আজকে আমি যদি আমাদের এসআইআরের কাজ করতে হবে, আমি ফিল্ডে নামবো, ঠিক আছে, নামবো। আমাদের শুধু একটাই, মানে আমি আমার তরফ থেকে বলতে পারি বা আমি সমগ্র আমার বিএলও সহকর্মী যারা এখন রয়েছেন তাদের হয়ে একটাই বলবো যে আপনারা আমাদের নিরাপত্তা দিন। যখন আমাদের মাননীয়া এভাবে উনি বলছেন যে আজকে আমি শুনছিলাম যে উনি বলছেন এটা আমি তো থ্রেটনিং করিনি, হুঁশিয়ারি দিন, এটা সতর্ক করেছি। কোনটা সতর্কতা আর কোনটা মানে থ্রেটনিং বা হুঁশিয়ারি, আমরাও বোধহয় মানে যারা আমরা যে কোনো কর্মক্ষেত্রেই আছি, সেটা আমাদেরও বোধগম্যতা আছে বই কি, যে সতর্কতার ভাষা কীরকম হয় আর হুঁশিয়ারি কীরকম হয়। তো আমার বক্তব্য যে যখন আমরা উনি আমাদের বলেছেন, ঠিক আছে, উনি ওনার কথাটাই ধরে নিচ্ছেন। গ্রাউন্ড লেভেলে কি দিদি মানে নিরাপত্তাহীনতার একটা আশঙ্কা আপনারা করছেন? প্রচন্ডভাবে করছি। তার কারণ মানে সেটা একটু যদি বুঝিয়ে বলেন, কারণ কি এটা গোটা দেশে বহু মানুষ দেখছে এবং তাদের মধ্যে থেকে নেতা মন্ত্রী, আমি তো বলবো যে রাজ্যপালের অফিসও যদি এই মুহূর্তে দেখেন, এটা আপনাদের কিন্তু আলটিমেট ভোটটা পরিচালনা করতে হবে। আপনাদের নিরাপত্তাহীনতাটা কি সেটা বলুন এবং এটার ব্যবস্থা এখানেই করতে হবে। অবশ্যই। আমি তো নিজে এবারে নতুন বিএলওর ডিউটি পেয়েছি। এর আগে আমি পোলিং স্টেশনে কাজ করেছি, ঠিক আছে, কিন্তু আমি যখন দেখছি যে আমার সিনিয়র বিএলও যারা দিল্লিতে গিয়েছিলেন, তারা ট্রেনিংয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তাদেরও কিন্তু ইসিআই পাঠিয়েছিলেন। আমাদের মাননীয় বলেছেন আমি তো জানি না, ডিএমরা জানেন না, বিডিওরা জানি না। তারপরের দিনই শুনছি যে উনি বলছেন যে ওনাদের বার্তা দিয়েছেন যে এনাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক, কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। তাহলে আমি যখন একজন নতুন বিএলও, আমি তো পুরনো থেকে সতর্ক হব। পুরনো এই বিএলওরা যদি এই আজকে অসম্মানের জায়গায় যান, তাহলে আমাদের সাথে তো এর থেকে বেশি কিছু হবে যখন আমরা ফিল্ডে যাব। ওনারা যদি একটা ট্রেনিং অ্যাটেন্ড করতে গিয়েছেন, ওনারা এই বিএলওর ডিউটি আজকে কিন্তু নতুন কিন্তু নয়। আমাদের যারা আমরা বিদ্যালয়ে চাকরি করছি, আগেও এই বিদ্যালয়ে যারা চাকরি করেছে তাদের উপর দেওয়া হয়েছে। তাদের যখন বিএলও হিসেবে 2 বছর, কেউ 4 বছর আগে থেকে কাজ করছেন, আমি তো নতুন বিএলও। তাহলে এবার বলুন যে ওনাদের দেখে তো আমি শিখছি। মানে বাইরে থেকে যারা বলেন যে আপনাদের কাজটা খুব সহজ, স্কুলের কাজ ইত্যাদি, সেটা বিষয়টা নয়। মানে আপনাদের যথেষ্ট মানে মাথার ওই গান পয়েন্টে রেখে এই মুহূর্তে কাজ করতে হচ্ছে বোধহয় পশ্চিমবঙ্গে। মানে আমি খারাপও লাগছে, মানে কাশ্মীর বা ঝাড়খণ্ডে
বসে আমরা এই কথাগুলো বলছি না। একটা সময় ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ে মাওবাদী সমস্যার জন্য এই ধরনের চাপগুলো বুথ অফিসারদের করতে হতো। এখন তো আমাদের বাংলাতে আমার মনে হচ্ছে বুথ অফিসাররা এই কাজগুলো করবে না। সব থেকে বড় কথা হচ্ছে, ধরুন আজকে আমি মানে থ্রেটনিং বলুন, হুঁশিয়ারি বলুন, আমার ভাষা মতো আমি সতর্কতায় আছি। তো সতর্ক আমি তো অবশ্যই হচ্ছি। যারা আমার সিনিয়র বিএলও তাদের সাথে যা হয়েছে পরিণতি, সেটা দেখে আমি বিএলও হিসেবে সতর্ক। কিন্তু আমি একটা কথা আপনাকে দিদি বলবো, আমার একটা ব্রেকিং নিউজও এসেছে, কিন্তু তার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব। আপনারা এত পড়াশোনা করে আপনারা সৎভাবে এই স্কুলের চাকরি করছেন, রাজ্য সরকারের চাকরি করছেন, আমি আপনি সবাই তো একটা জায়গাতে বাঁধা পড়ে আছি, সেটা হচ্ছে ভারতের সংবিধান। একটু যদি আপনারা নিজেদের চোয়াল শক্ত করে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আপনি নিজের দায়টা এবং দায়িত্বটা যদি পালন করেন, বাংলায় কিন্তু একটা ফ্রি এবং ফেয়ার নির্বাচন আমরা পেতে পারি। এটা দিদি, এটা গোটা বাংলার মানুষের তরফ থেকে আমার অনুরোধ আপনাদের। আমি জানি না এটা কিভাবে বলবো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আপনাদেরকে থ্রেট করছে, কিন্তু আমরা আমাদের এই লড়াইটা, অসম লড়াইটা কিন্তু লড়বো দিদি। আমি নিজে বিএলও হিসেবে চাই যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক, এবং এর জন্য যে ইসিআই আমাকে যে ডিউটি দিয়েছেন, আমাকে যেভাবে আমার ওপরে যারা রয়েছেন ইআরও, এইআরও এবং বিএলও সুপারভাইজার, আজকে তো শুনলাম যে বিএলও মানে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, তাদেরও নাকি দেওয়া হবে আমাদের নিরাপত্তায়। আমি তো বলবো শুধু বুথ লেভেল এজেন্ট দিয়ে থেমে গেলে হবে না। আমরা যখন ফিল্ডে যাব এসআইআর এর কাজ করতে, আমাদের সুষ্ঠুভাবে সহায়তা করতে হবে বিভিন্ন যারা বিএলও মানে বিএলওদের সাথে বিএলও যারা এজেন্ট থাকবেন তারা। এবং সেখানে ঠিক এই জায়গাতেই একটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে। আপনি যেটা বলছিলেন, এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আমাকে নিতে হবে। এসআইআর নিয়ে চূড়ান্ত স্বচ্ছতা রাখতে প্রতিটি রাজনৈতিক দলকে বিএলএ অর্থাৎ ব্লক লেভেল এজেন্টের নাম জমা দিতে বলল নির্বাচন কমিশন। আবারও বলছি, প্রত্যেক রাজনৈতিক দলকে ব্লক লেভেল এজেন্ট অর্থাৎ যারা বুথ লেভেল এজেন্ট কাজ করেন, যারা সেই বুথ লেভেল এজেন্টের নাম জমা দিতে হয়। বুথ এজেন্ট হয়ে যারা বসবেন, রাজ্যে এসআইআর শুরু হলে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার পুনর্মূল্যায়নের কাজ করবেন। সেখানে বিএলওদের সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন করে বুথ লেভেল এজেন্ট থাকবে। অর্থাৎ একেবারে নির্বাচনের সময় যখন কোনো ভুয়ো ভোটার আসে, কোনো এজেন্ট যদি অবজেকশন তোলে, বিএলও অর্থাৎ অফিসার সে যেরকমভাবে ব্যবস্থা নিতে পারে বা ইন্টারভেনশন করতে পারে, এসআইআর এর ক্ষেত্রেও এজেন্টরা, প্রত্যেক দলের একটা করে এজেন্ট তারা যাতে থাকে, তার জন্য নির্বাচন কমিশন প্রত্যেক রাজনৈতিক দলকে বুথ এজেন্ট তাদের নাম আগাম জমা দিতে বলছে। এই মর্মে এবার রাজনৈতিক দলগুলোর কাছে বিএলএর নাম চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। বড় খবর এই মুহূর্তে। একটা উত্তর নির্বাচন কমিশন এই যে উদ্যোগটা নিয়েছে একেবারে গণতান্ত্রিক উদ্যোগ না, তাতে তৃণমূল কি অংশ হবে? বলছি, নির্বাচন কমিশন চাইছে না কোথাও কোনো বিভ্রান্তি হোক, সব দলের বুথ লেভেলের যারা কর্মী তারা থাকুক, একজন করে থাকবে রিপ্রেজেন্টেটিভ, তাদের সামনে এগুলো গোপনীয়তার তো কোনো ব্যাপার নেই। এই যে রাজ্যের শাসক দল বারবার বলছে একটা নাম বাদ দিলে দেখে নেবো, প্রায় হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে, নির্বাচন কমিশন তো গণতান্ত্রিক উপায়ে কাজ করছে। তারা তো প্রত্যেক রাজনৈতিক দলকে বলেছে যে তোমরা তোমাদের বুথ লেভেল এজেন্টদের দিয়ে দাও, তাদের সামনেই যারা বিএলও বুথ লেভেল অফিসার তারা বাড়ি বাড়ি যাবেন, তোমরাও সঙ্গে থাকো এবং গোটা ঘটনাটা তোমরা সবাই সাক্ষী হও। এর চেয়ে আর কি গণতান্ত্রিক হতে পারে? আসলে রাজ্যের শাসক দল একটা জিনিস বুঝে গেছে, এর আগে পশ্চিমবাংলাতে এই রকম এসআইআর হয়েছিল, অনেক নাম বাদ গিয়েছিল। এবারে যেটা হতে চলেছে আমার ধারণা সমস্ত রকম রেকর্ড ভাঙতে চলেছে। বিহারে যদি 65 লক্ষ বা 70 লক্ষ হয়ে থাকে, এখানে তার সঙ্গে 1 কোটি জুড়ে, এখানে 1 কোটি হয়ে যেতে পারে। তাতে তো এই শাসক দলের তো একেবারে নাভিশ্বাস উঠবে। না, তার থেকেও বড় কথা বিমল দা, এই যে আপনি এজেন্টের কথা বলছেন না, প্রত্যেক রাজনৈতিক দলকে এটা একদম ফ্রি এবং ফেয়ার একটা জায়গা তৈরি করার জন্য নির্বাচন কমিশন করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের কারা এজেন্ট হবেন সেই নামগুলো দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএলএ বা বুথ এজেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন বলেছেন যে বুথ এজেন্টের নাম এত তাড়াতাড়ি আমরা দেবো কেন, এটা তো আমরা ঠিক করব। আরে এসআইআর এর ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের অবজেকশন থাকবে, আপনাদের দলের কেউ থাকবে না দাঁড়িয়ে যে এ ভোটার কিনা, এ বাইরের কিনা, এ প্রতিবেশী বিদেশে চলে গেছে কিনা, এই সমস্ত কিছু ওখানে না থেকে পরে গোলমাল করার রাস্তা রেডি করা অপশন নেই। এইবার চাপ দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। আমি শুনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল, আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে, তাদের সব ডেটা দাও।
তাদের সব ফোন নাম্বার দাও। আমরা বললাম কেন? আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে তার ডেটা আমি তোমায় দেবো কেন? কিনবার জন্য? আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব? তো আমি আমার পার্টি কারা বুথ লেভেল এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো? ইউ আর নট সাপোজ টু টেক। সুতরাং এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আই এম সরি টু সে, they may be aggrieved after my press conference. I don't mind. I will fight for the democracy and I will fight for all the political parties. সঞ্জয় পান্ডে এই মুহূর্তে রয়েছেন, আরেকজন বিএলও এই মুহূর্তে। আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমি নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জির কাছে যেতে চাই। নীলাদ্রিদা, মানে কিছু মনে করবেন না, এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি কেন হচ্ছে? মানে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীকে এখানে মারার হুমকি বা খুন করার হুমকি দেওয়া হচ্ছে না। যারা ভারতবর্ষে ভোটটা পরিচালনা করে সেই বুথ লেভেল অফিসার যারা, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং ওপেনলি একটা যুদ্ধ ঘোষণা করে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ ঘোষণার মানে কিন্তু ভারত রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ ঘোষণার মানে কিন্তু আমাদের দেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে বাধা দেওয়ার চেষ্টা এবং সরকারি কর্মী যারা রয়েছেন তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা। কেন এর পরেও বাংলায় নির্বাচনটা রাষ্ট্রপতি শাসন জারি করে হবে না? টোটাল ল অ্যান্ড অর্ডার কোল্যাপস করতে মানে ঠিক কি, মানে ভূমিকম্পের মতন কিছু একটা হবে, তারপরে আমরা বলবো যে ল অ্যান্ড অর্ডার কোল্যাপস করে গেছে। এবার দেখুন, ময়ূক, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি ভয় পাচ্ছি পশ্চিমবঙ্গ কিন্তু গুটি গুটি পায়ে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে, কারণ একটা সাংবিধানিক সংকট হতে চলেছে। এবং আজকে যে ইসি এত উদ্যোগ নিচ্ছে, যেটা এই সংকটের দিকে হয়তো আমাদের এগিয়ে নিচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা বিশেষ অবদান আছে। আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী। 4 আগস্ট তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। বামেদের সময় তখন স্পিকার ছিলেন বামেদের দিক থেকে সোমনাথ চ্যাটার্জি, যে বিষয়ে তিনি আলোচনা করতে না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার তার দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেই যে প্রতিবাদ, সেই প্রতিবাদই সম্ভবত মানুষকে উদ্বুদ্ধ করেছিল এবং ইসিকে উদ্বুদ্ধ করছে আজকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে। কিন্তু পরিস্থিতিটা বদলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যেটা বলেছিলেন সেই কাজটাই সেটাই ওনার একটা বিশেষ অবদান আছে। আরেকটা জিনিস, এটা আপনারাও বলতে পারবেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, বিমল দা তো অধ্যাপক, ইতিহাস ঘাটেন বিপুলভাবে, সেটাও বলতে পারবেন। 2002 বা 2003 যখন লাস্ট এসআইআর হয়েছিল, তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছিলেন যে এসআইআরটা করতে হবে? তখন তো তৃণমূল দলটা ছিল, স্বাগত জানিয়েছিলেন এবং তখন যে সেটা সঠিকভাবে অনেকের নাম বাদ পড়েনি যাদের মানে যার, সেই জন্যই উনি 2005-এ দাঁড়িয়ে বলছেন যে কথাটা আমি বললাম, 2005-এ দাঁড়িয়ে বলছেন একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। এসআইআর যে ঠিকভাবে হয়নি সেটা মানে এটা অন্তত মিলে গেল যে তৃণমূল কংগ্রেস আজকে 2025-এ এসে বলছে যে আমি এসআইআর করতে দেব না। তারা 2003-এর যে শেষ এসআইআর হয়েছিল বা ভোটার লিস্ট সংশোধন, সেই সময় তারা খুশি ছিল। কিন্তু কোথায় ওনার অসুবিধা ময়ূক সেটা বুঝুন। কেন এইটাই আমি জানতে চাই। এখানে অসুবিধাটা বুঝুন। মমতা বলছে 60 লাখ ওখানে বেরিয়ে গেছে, এখানে যদি 1 কোটি অবৈধ ভোটার বেরিয়ে 1 কোটি বেরোতে হবে না বিমলদা, 1 কোটি বেরোতে হবে না। 2024-এর নির্বাচনের ফলাফলটা দেখুন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 2 কোটি 76 লাখ ভোট পেয়েছে, প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে 2 কোটি 33 লাখ, অর্থাৎ ফারাকটা 43 লাখের। আমি যদি সিপিএম আমাদের এই অবৈধ ভোটটা সিপিএম এর দিকে বা বামেদের দিকে যেতে এটা ধরে নেওয়া যেতে পারে, এখন এই অবৈধ ভোটারদের ভোটটা শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে যায়। অর্থাৎ যদি 50 লাখের বেশি নাম বাদ যায়, তাহলেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে আসবে। এবার মমতা কি করবেন? এবার মমতা কি করবেন ময়ূক? মমতাকে এটা আটকাতে হবে। যদি এদিক ওদিক হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট আছে, 5% নয়, আপনি বলছেন 2% হলেও, হ্যাঁ এটা এদিক ওদিক হয়ে যাবে পুরো ইলেকশনটা। কারণ 5% ওভারঅল উত্তরবঙ্গ আছে, যেখানে অনেক কেন্দ্র আছে যেটা তৃণমূলের ভোটটা অনেক ওয়েল ডিস্ট্রিবিউটেড, বিজেপির ভোটটা অনেক ফোকাস কিছু কেন্দ্রে, ফলে কয়েক শতাংশের এদিক ওদিক হওয়াতে কম শতাংশ ভোট পেয়েও তৃণমূল থেকে বিজেপি কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে, সেই সম্ভাবনা আছে। মমতা কি করবেন? মমতার সামনে একটাই রাস্তা, আপনি যতই স্টুডিওয়ে বসে বলুন না কেন এটা ঠিক নয়, এটা ঠিক নয়, আরে উনি পরাজিত হতে চলেছেন, ওনাকে আটকাতে
আটকাতে হবে, বিএলওদের আটকাতে হবে যে করে হোক যাতে অবৈধ ভোটারের নাম বাদ যায়। তার জন্য যা করার উনি করবেন, আর যা করার যখন করবেন তখন একটা বিপর্যয় নেমে আসবে, সাংবিধানিক সংকট হবে, রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী, এভাবে দুটো জিনিস। না, এগুলো মুখের কথা বলার কথা বললে তো হবে না। আমি একটাই কারণে বলছি, নীলাদ্রিদা, সঞ্জয় পান্ডেও রয়েছেন। সঞ্জয় দা, আমি ময়ূক বলছি স্টুডিও থেকে, চিরঞ্জিত দা, সঞ্জয় দা বাইরেতে রয়েছে। হ্যাঁ, ধরা যাক এই বিএলওরা কাজ করতে পারছেন না, কাজ করতে পারবেন না, মানে পাচ্ছেন না বিষয় নয়, সিচুয়েশন। তারা গিয়ে নির্বাচন কমিশনে বললেন যে আমাদের পক্ষে এই অবস্থায় কাজ করা সম্ভব হচ্ছে না, আমাদের বাড়ছে, ধরছে, ভয় দেখাচ্ছে, দু একজন আক্রান্ত হলো, তখন নির্বাচন কমিশনের দায় হবে কেন্দ্রকে রিপোর্ট করা যে আমি এখানে কাজ করতে পারছি না, এখানে ভোটার লিস্টে আমি এসআইআর করতে পারছি না, এখানে ভোট করবো কি করে? সুতরাং রাষ্ট্রপতির শাসন অবশ্যম্ভাবী হয়ে যাবে বিমলদা। না না, রাষ্ট্রপতি শাসন হবে, কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় জুতো পরে একবার ভাবুন, যদি ঠিকভাবে এরা কাজ করে মমতার পতন অবশ্যম্ভাবী। মানে এটা অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম প্রীতিদিদের শাকের কলাতের পরিস্থিতি, এটা মমতার পরিস্থিতিটা এরকম। সাহস করে কাজ করলেই হয়ে যাবে, কিচ্ছু। আচ্ছা, আমি সঞ্জয় দার কাছে যাচ্ছি। সঞ্জয় দা, আমি খুব স্পেসিফিক্যালি একটা কথা আপনার এবং আপনাদের মাধ্যমে গোটা বাংলার যারা বুথ লেভেল অফিসার রয়েছেন তাদেরকে জানাতে চাই। জবাব চাই বাংলা অনুষ্ঠানটা যখন আমরা শুরু করেছিলাম, আমি যখন শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম আমরা মানুষের কণ্ঠস্বর, এবং এই মুহূর্তে সংকটকালে আপনাদের ওপর গোটা বাংলা তাকিয়ে রয়েছে। যেভাবে আমরা চাকরি প্রার্থীদের পাশে ছিলাম, যেভাবে আমরা ডিএ আন্দোলনকারীদের পাশে ছিলাম, আপনাদের পাশে আমরা রয়েছি এবং খুব স্বার্থপরের মতন রয়েছি। তার কারণ আপনারা যদি নির্ভয়ে ভোটটা পরিচালনা করতে পারেন এই বাংলাতে, আপনারা যদি অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে পারেন, ভোটার তালিকাটা নির্ভুল হয়, তাহলে সঞ্জয় দা বিশ্বাস করুন, আমার আপনার বাড়ির অনেকের এক্সট্রা চাকরি আসবে, খাবার দাবার বাঁচবে, জমি জমা আমাদের থাকবে, রোহিঙ্গাদের হবে না। সঞ্জয় দা, আপনার মাধ্যমে আমি জানতে চাই আপনাদের সমস্যাগুলো। আমি চেষ্টা করব প্রতিদিন বিএলও, আপনাদের মতন বিএলও যারা রয়েছেন তাদেরকে জবাব চাই বাংলাতে নিয়ে আসার। নির্ভয়ে আপনারা কথা বলুন। আমি বলছি ন্যাশনাল টেলিভিশনে এটা সারা দেশের যারা নেতা, মন্ত্রী, আমলা, সন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। বলুন প্লিজ। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আপনাদের এই প্রোগ্রামের থেকে আজকে আমি লাইভে থাকতে পেরে এবং একজন বিএলওর হয়ে নিয়ে এই রাজ্যব্যাপী যতজন বিএলও আছে তাদের একজন প্রতিনিধিত্বমূলক আমি এখানে আপনাদের আলোচনায় আসতে পেরে নিজেকে ভালোও লাগছে। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটি তিনি তার সভাতে বলেছেন তা সাংবিধানিক পদে আসীন থেকে বলা যায় না, বলা উচিত না। তবুও আমরা বলবো, তিনি যতই আমাদের ভয় দেখান, কি চমক দেন, সিদ্ধারাটা আমাদের মাস্টারমশাইদের এখনো পর্যন্ত বন্ধ দেওয়া নেই, এটা উনি যেন মনে রাখেন। বিএলও ডিউটি যদি আমাদের করতেই হয় তাহলে অবশ্যই আমরা ইসিআই তথা নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসরণ করব, এবং যদি কোথাও মৃত, অবৈধ এবং ভুয়ো ভোটার আমরা পাই তবে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের কাছে তা বাতিল করার রেকমেন্ডেশন দেব। না না, আমি আবার বোঝার চেষ্টা করছি। আপনি বলছেন যে ভুয়ো ভোটার পেলে আপনারা বাতিল করার জন্য রেকমেন্ডেশন পাঠাবেন, এটা সরাসরি ভায়োলেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারোর নাম বাদ দেওয়া চলবে না। দেখুন, আমার এতদিন পর্যন্ত চাকরি জীবন এবং ইলেকশন কমিশনের সাথে বিভিন্ন ডিউটি করার সুবাদে এটুকু বলতে পারি যে ইলেকশন কমিশন একটি স্বাধীন এবং স্বশাসিত সংস্থা। সেক্ষেত্রে উনি একজন সাংবিধানিক প্রধান এবং সাথে উনি একজন দলীয় নেত্রী। সেক্ষেত্রে ওনার কথাই যে ইসিআইয়ের কথা বা নির্বাচন কমিশনের কথা, সেটা তো আমরা ধরে নিতে পারি না। নির্বাচন কমিশন আমাদের যদি গাইডলাইন দেয় যে আপনারা ওই সব কিছু বাতিল করবেন না, আমরা দেবো না। আমাদের যা গাইডলাইন থাকবে আমরা তাই করবো। আমি আমার বক্তব্যে বলেছি, আমাদের এসিআই যা গাইডলাইন দিয়েছে এখনো পর্যন্ত আমি যা জানতে পেরেছি সেই মোতাবেক যদি আমাকে দেওয়া যায়, আমাকে বলা হয়েছে যে যা যা ডোর টু ডোর ঘুরে নিয়ে যেভাবে করা হবে, যা রিভিশন করা হবে বা যা এডিশন করা হবে তা আমরা করব। যা গাইডলাইন থাকবে সেইভাবেই করব। বাতিল করব, অবশ্যই বাতিলের রেকমেন্ডেশন দেবো আমরা নির্বাচন কমিশন। মানে আপনি বলছেন মুক্ত করো ভয়, আপনের মাঝে শক্তি ধরো, নিজেরও করো জয়। মানে আপনাদের এই ভয়
এই সংকটের ও বিহ্বলতায় আপনাদের এই ভয়টা আপনারা জয় করতে পেরেছেন, তার মানে নির্ভয়ে। দেখুন, এরপর আমি আপনাকে একটা কথা বলার এখানে অবশ্যই পরিসর পাবো। একটা বিষয় অবশ্যই আছে যে ভয় দেখানো হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যদি আপনারা কত আপনাদের শত্রু, আপনারা খুব পাওয়ারফুল শত্রু বানিয়ে নিচ্ছেন, কিন্তু আপনাদের বন্ধু গোটা ভারতবর্ষ এই মুহূর্তে। এটা আপনাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় পাওয়ার। দেখুন, আমি একটা কথা বলি, আমরা যখন একটা গভর্নমেন্টের ডিউটি করি, এটা একটা গভর্নমেন্ট জব। আমরা যখন এই গভর্নমেন্টের জব করি, সেই জায়গাটায় আমরা নিরপেক্ষ। আমরা সেখানে যেটা আমাদের গাইডলাইন দেওয়া হয়, আমরা তার পুঙ্খানুপুঙ্খ করতে বাধ্য এবং তাই করি, এবং এটাই আমাদের রাজধর্ম, এটাই আমাদের পালন করতে হয়। অতএব আপনাকে আমরা অবশ্যই বলে রাখি, যেভাবে ভয় বা হুমকি দেওয়া হচ্ছে তাতে বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ আমাকে অনেক বিএলওই আমার সাথে যোগাযোগ করেছিলেন, তারা আমাকে জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য এসেছে, তাতে তারা ভয় করছেন। কারণ এই ধরনের যদি সুপ্রিমোরা, বিভিন্ন রাজনৈতিক দলের সুপ্রিমোরা যদি এইভাবে কথা বলেন, এইভাবে হুমকি দেন, তাহলে ওনাদের গ্রাসরুট লেভেলের, অর্থাৎ একেবারে ডোর টু ডোর ভিজিটে এবং যখন আমরা ফিল্ডে কাজ করবে বা একেবারে মাঠে নেমে কাজ করবে, সেই সময় আমরা যারা বিএলওরা আছি তারা আক্রান্ত হতে পারি। এটা রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে, বিএলও ডিউটি যারা করবেন তারা কিন্তু রাষ্ট্রের কথা ভেবে রাজধর্ম পালন করছে এবং তাদের অবশ্যই নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। ঠিক ঠিক, প্রীতিদি আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম যে ধরুন আমাদের যে ইসিআই আমাদের ডিসিপ্লিনারি অ্যাক্ট, যদি আমরা এই ডিউটিটা না নিই, মানে ধরুন কেউ নিতে চাইছেন না, এরকম তো এখন তো একটা ফোবিয়া হয়েছে যে আমি ডিউটিটা কিভাবে নেব। তো সেখানে ধরুন আমি যদি আজকে ডিউটিটা নিতে অস্বীকার করি, তাহলে কিন্তু আমার পিছনে ফেরত যাওয়ার কিছু নেই। ওখানেও ডিসিপ্লিনারি অ্যাক্ট, আমি যদি কাজটা করতে গিয়ে কোনো ভুল করি, নিশ্চয়ই ওখানেও তো ইসিআই আমাকে একটা দায়বদ্ধতা দিয়েছে, আমি ভুল করেছি, আমাকে সংশোধন করে দিতে হবে, সেখানেও তো ডিসিপ্লিনারি অ্যাক্ট। আর আমি তাহলে আমার কাজটা আমি যদি ধরুন আজকে ম্যাডাম যেটা বলছেন সেইখানেও যদি হুমকি চমকিটাকে ভয় পাই, তাহলে আমি আমার কাজটাকে কিভাবে দেখাবো? এক্স্যাক্টলি, বাড়িতে, তার মানে তো বাড়িতে বসে থাকতে হবে, মানে এইটা এই ফিয়ার সাইকোসিসটা একটা তৈরি করা হচ্ছে। এবং বিএলএ এজেন্ট যে আজকে বলা হয়েছে যে বিএলওদের সাথে যে বুথ লেভেল এজেন্টদের দেওয়া হবে, আমার মনে হয় শুধু আমি যখন বিএলও হিসেবে যাব, শুধু বুথ লেভেল এজেন্ট আমার সাথে দিলে হবে না। যেরকম পোলিং স্টেশনে আমাদের সাথে পুলিশ ট্যাগ করা হয় এবং বিভিন্ন বিএসএফ এর লোকেরা থাকেন, তাদেরও নিযুক্ত করার কথা ইসিআই কে ভাবতে হবে। মানে এই এক অদ্ভুত জিনিস, এটা ব্রেকিং নিউজ হওয়ার মতন। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যারা বুথ লেভেল অফিসার, তারা বলছেন নিরাপত্তাহীনতায় ভুগে, তারা বলছেন যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ তাদেরকে নিযুক্ত করা হোক। এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আমি এই ব্রেকিং নিউজটা একবার আমি স্ক্রিনে এই ব্রেকিং নিউজটা নেওয়ার কথা বলবো। এটা বাংলার বোধহয়, মানে এটা আমি কোনোদিন হয়তো এর আগেও শুনিনি, পরবর্তীকালেও হয়তো শুনবো না, এই মুহূর্তে শুনছি। বাংলাতে আমি একবার ব্রেকিং নিউজটা নিয়ে নিই এই মুহূর্তে। রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায় বসে যারা বিএলও রয়েছেন, বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, তাদের নিরাপত্তাহীনতায় ভোগার কথা তারা বলছেন এবং বলছেন প্রয়োজনে তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসআইআর বা ভোটার লিস্ট সংশোধনীর কাজ শুরু করা হোক। বড় এই মুহূর্তে বড় খবর। বিমলদা, এই সরকার ভেবেছে কি এই যে রিসেন্টলি যে সব শিক্ষকের চাকরি গেল চুরি করে চাকরি পেয়েছে বলে, ভেবেছে সব শিক্ষক তাই আর কি? আরে বাবা, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, এখনও শিক্ষকরা তার মেরুদণ্ড বিক্রি করে দেয়নি, এখনও সিদ্ধান্তটা সোজা রেখেছে। ওরা ভেবেছে সবাই ওদের তোষামুদে সাইকোপ্যাথ, তা কিন্তু নয়। তাই আমি বলবো এই শিক্ষক সমাজের উপর দাঁড়িয়ে আছে, বিশেষত যারা বিএলও হবেন, যে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা নতুন প্রক্রিয়া আপনারাই করতে পারেন, আপনারাই এ রাজ্যের গণতন্ত্রকে বাঁচাতে পারেন। তার কারণ হচ্ছে যেভাবে এই শাসক দল বা আগেকার সিপিএম তারাও একই কাণ্ড করেছিল, যে এ রাজ্যের গণতন্ত্রকে পায়ে মারিয়েছে, সেখান থেকে নতুন একটা যাত্রা শুরু করার দরকার এবং এই এসআইআর থেকেই সেটা কিন্তু শুরু করতে হবে। স্কুলের কথা যখন উনি বললেন, একটা কথা আমিও বলি যে আমরাও অনেকেই আজকে শিক্ষকের জায়গা থেকে, আমাদের বিদ্যালয় থেকে, এই কর্মক্ষেত্র থেকে আগেও বিএলও নিযুক্ত হয়েছেন, আমরাও হয়েছি। এবার বিপুল সংখ্যকভাবে হচ্ছে
কিন্তু আমাদের ধরুন আজকে যে ডিউটিটা দেওয়া হয়েছে ওখানে অ্যাডিশনাল ডিউটি লেখা থাকছে, তার মানে আমাদের কর্মক্ষেত্রটাকে সামলে এটা বর্ধিত কাজ করতে হচ্ছে। এবং এটা তার মানে আপনাদের চাপও দেওয়া হবে যে আপনারা নাও করতে পারেন এই ব্যাপারটা। না, এবার আমরা কোনো জায়গায় রিজাইন করার জায়গায় নেই, কারণ ইসিআই আমাদের যে ডিউটিটা দিয়েছে সেখানে আমরা কিন্তু অ্যাপয়েন্টেড হচ্ছি ইসিআই থেকে। এখানে মাননীয় কিন্তু আমি যখন যেখানে অ্যাপয়েন্টেড হচ্ছি সেখানে আজকে এডুকেশন ডিপার্টমেন্ট, ডিআই, এসআইরা যখন একটা অর্ডার পাস করে দিচ্ছেন যে আজকে যারা ডিএ পান, আজকে যারা রেগুলার স্টাফ, তারা এই কাজ করতে বাধ্য। তো এই মুহূর্তে যে খবরটা পাচ্ছি এবং আমাদের নির্বাচন কমিশন সূত্রে আমাদের রিপোর্টার যারা রয়েছেন তারা বলছেন যে একবার এটা বহু বিএলও এই টেনশনটা করছেন, কিন্তু বিএলওদের আশ্বস্ত করবার জন্য আরেকবার আমাকে এই ব্রেকিং নিউজটা নিতে হচ্ছে। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার পরেই তাদের কাজে পাঠানো হবে। ফের একবার আশ্বাস নির্বাচন কমিশনের, যারা কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কমিশন সূত্রে খবর। আমি একবার প্রতিক্রিয়া নিয়ে নেব। চিরঞ্জিত বাবু যদি আমাদের সাথে থাকেন। চিরঞ্জিত বাবু, তার মানে আপনাদের দায়টা বেশি, আপনাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে সিইওকে বা নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে যদি লুকিয়ে যান, নির্বাচন কমিশনও বলবে তুমি তো আমাদের জানাওনি বাবা। চিরঞ্জিত বাবু। ঠিক, একদমই ঠিক। আমার সহকর্মীরা যে কথাগুলো বললেন এবং যেটা বিষয় আপনি বলছেন যে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তা সুনিশ্চিত করে আমরা যখন কাজে অবতীর্ণ হব তখন ফিল্ডের যে কাজ, সেই কাজ হ্যাম্পার কিছু না কিছু ভাবে কিন্তু হবে, এটা আমাদের মাথায় এখনো আছে এবং থাকবে। এই কারণেই, কারণ আমরা বহুবার ভোট করেছি, 15 বছর ধরে ভোট করেছি, তো আমরা বিভিন্নভাবে দেখেছি যে আজকে যেটা বলা হয় অনেক সময় কমিশন অনেক সময় ব্যর্থও হয়। তো সেই জায়গা থেকে আমরা স্থানীয়ভাবে আক্রান্ত হলে এটা স্থানীয়ভাবে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় এটা ভাবতে হবে। শেষে বলি যে আমরা যখন এই কাজ করব তখন আমরা নিষ্ঠা সহকারে কাজ করতে চাই এবং শির দ্বারা কিন্তু আপনারা সাধারণত জানেন নিশ্চয়ই, যখন আপনারা শপথ নেওয়ার কথা হয় আমাদের সংবিধানকে, ভয় ভীত না হয়ে আপনাদের কাজটা করা। এবং আমি একেবারে শেষে আমার যারা দর্শকেরা আজকে রয়েছেন, অনেক বিএলও আমাকে আজকে দেখছেন, তারা অনেকে হয়তো আমাকে মেসেজও পাঠাচ্ছেন, অনেক অফিসার, অনেক সরকারি কর্মচারী তারা রয়েছেন, তারা আমাকে মেসেজে থ্যাংক ইউ বলছেন। আমি তাদেরকে একটাই কথা বলবো, আমি আমার কাজটা করছি, আপনারা শুধু আপনাদের কাজটা করুন। এবং শেষে আমি আবারও বলছি সেই অমোঘ বাণী, সংকটেরও বিহবলতায় নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হয়েও না স্প্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, দুর্বলরে রক্ষা করো, দুর্জনরে হানো, নিজেরে দিন নিঃসহায় যেন কভু না জানো। আপনারা একা নন, বিএলওদের বলছি, আপনারা যারা সংবিধানের জন্য লড়ছেন, দেশের ভারত রাষ্ট্রের জন্য এই লড়াইটা লড়ছেন 2026-এর নির্বাচনের আগে, আপনারা একা নন। এবং আপনারা একা নন, আপনাদের এই শক্তিটা গোটা ভারত আপনাদের দেবে, রিপাবলিক বাংলা দেবে। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।